নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। মেরামত হলেও ফের বেহাল অবস্থা রাস্তার, যার ফলে নিয়মিত যাতায়াতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষদের। রবিবার মালবাহী লরি রাস্তায় ফেসে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। চলছে নিয়মিত ফগিং। ডেঙ্গুর প্রকোপ রুখতে প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিককেই সচেতন হতে হবে, জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আমরা স্রোতের বিপরীতে চলা কর্মী, স্রোতের অনুকূলে তো আবর্জনাও চলে। জেলা সভাপতির দায়িত্ব পেয়েই প্রথম করা সাংবাদিক সম্মেলনে জানালেন অমিত ভট্টাচার্য। সম্প্রতি ঘোষণা করা হয়েছে জাতীয় কংগ্রেস দলের জলপাইগুড়ি জেলা সভাপতির নাম অমিত ভট্টাচার্য হয়েছে নতুন জেলা সভাপতি। প্রণব মুখোপাধ্যায়, দেবপ্রসাদ রায়, প্রিয়রঞ্জন দাস মুন্সির মতো জাতীয় কংগ্রেসের দিকপাল নেতৃত্বের হাত ধরে যার জাতীয়তাবাদী আন্দোলনের পথ চলা শুরু হয়েছিল এক সময়, জেলার অন্যান্য রাজনৈতিক দলের কাছে মিতব্যয়ী, স্বচ্ছ, শিক্ষিত এবং একনিষ্ঠ কংগ্রেস কর্মী হিসেবেই পরিচয় যার। কারণ 2011 সালের পর থেকে দলে দলে ছাত্র, যুব, জেলার নেতারা তৃণমূল কংগ্রেসের ভিড়ে মিশে গেলেও জাতীয় কংগ্রেস দলের ওপরেই আস্থা রেখেছিলেন নতুন জেলা সভাপতি। এবার সেই অমিত ভট্টাচার্যের নেতৃত্বে জেলায় হারানো সমর্থন ফিরে পেতে মরিয়া জাতীয় কংগ্রেস দল। রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে নতুন জেলা সভাপতিকে দলীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বিদায়ী সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব। দায়িত্ব গ্রহণের পর অমিত ভট্টাচার্য বলেন, নদীর স্রোতের সঙ্গে অনেক আবর্জনাও ভেসে যায়। আমরা স্রোতের বিপরীতে চলা জাতীয় কংগ্রেস কর্মী, আর স্রোতের বিপরীতে চলে মাছ মানে জীবন। প্রথমে আমি তো আর আমাকে সম্বোধন করতে পারি না। আমরা সকলেই এক নৌকোর যাত্রী। তো যারা এখানে উপস্থিত আছেন, ফ্রন্টাল চিফ, আমার আগের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এআইসিসির সদস্য, পিসিসির ভাইস প্রেসিডেন্ট, পিসিসির সম্পাদক এবং সাংবাদিক বন্ধু, আপনাদেরকে যথোপযুক্ত সম্বোধন জানাচ্ছি। তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়বার জন্য আমরা এই প্রাণের খোঁজে আছি বলেই আজকে জাতীয় কংগ্রেসে আছি। তো আমরা সকলে মিলে সমাজের সর্বস্তরে সর্বস্ত রকম অবক্ষয়ের বিরুদ্ধে, তার মধ্যে সমস্ত কিছু পড়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষায় বেসরকারীকরণ, অপরাধমূলক কাজ, রাজনীতিতে জালিয়াতি, যারা রাষ্ট্র ব্যবস্থা চালাবে, সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে জাতীয় কংগ্রেস কর্মীদের কাজ করতে হয়। অত্যন্ত কঠিন কাজ আমাদের, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি মানুষ শেষ পর্যন্ত আমাদের নৌকোর সওয়ারি হবে। আমরা এটা বিশ্বাস করি। আজকের মানুষ বড় কষ্টে আছে, মানুষ ভীষণ কষ্টে আছে। আমরা আমাদের কর্মীদেরকে বলবো, সেই বার্তা দিতে এসছি, তোমরা মানুষকে ভালোবাসো, মানুষের পাশে দাঁড়াও, রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই মানুষের পাশে দাঁড়াও, মানুষকে ভালোবাসো। এই কথা বলবার জন্যই, এই বার্তা দেওয়ার জন্যই এসছি। আর আরেকটা কথা বলবো, সংগঠনের সবচেয়ে নিচের স্তর হচ্ছে বুথ। আমরা চেষ্টা করব বুথগুলোকে যতগুলো পারি তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট হতে, অর্থাৎ আত্মনির্ভরশীল হতে, সমস্ত দিক থেকে, রাজনৈতিক দিক থেকে প্রতিরোধ, অন্যায় প্রতিরোধ করবার ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য বুথকে বলবো। আর সামনে এবং বুথ তার শক্তি নিয়ে, রাজনৈতিক দলের শক্তি বুথ,
বুথটার শক্তি নিয়ে যে ঘটনাগুলো এর আগে বললাম সেই ঘটনাগুলোর সাথে সামিল হবে। ফের সীমান্ত টহলদারিতে আটক বাংলাদেশি নাগরিক। খড়িবাড়ি ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে আটক হলো। গতকাল সীমান্ত দিয়ে নেপালে ঢোকার আগে ভারতীয় আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাপার করতে চান মোহাম্মদ মানিক নামে এক যুবক। আধার কার্ড দেখিয়ে পরিচয় দিলে এতেই সন্দেহ পায় এসএসবির জওয়ানরা। যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাংলাদেশের পরিচয়পত্র। বাংলাদেশের পরিচয়পত্রের নাম হয় মোহাম্মদ মানিক, অন্যদিকে আধারে রয়েছে রাতুল খান। এক ব্যক্তির দুই নাম। পরে বাংলাদেশের নাগরিক বলে জেরায় স্বীকার করে ধৃত বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা। ধৃতের হেফাজত থেকে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়েছে। ধৃতকে পরে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে তাকে। গত শুক্রবার অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দালালরা ধৃতকে জাল আধার কার্ড সরবরাহ করে বলে সূত্র থেকে জানা গিয়েছে। খুঁটি পূজার মধ্য দিয়ে সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ তৈরির কাজ শুরু হলো। পরিচালনায় সেনপাড়া বয়েজ ক্লাব। রবিবার সেনপাড়া মিলন বেকারি সংলগ্ন এলাকায় মণ্ডপ চত্বরে পূজা কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এবারের খুঁটি পূজা সুসম্পন্ন হয়। পূজা কমিটির কোষাধ্যক্ষ কুটুস সেন বলেন, প্রতি বছরের মতো এবছরেও দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবছরের পূজা 16তম বছরে পদার্পণ করল। এবারের থিম সহজ পাঠ। পূজাকে কেন্দ্র করে অনেক কর্মসূচি রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পূজার মণ্ডপে ডাকের সাজের প্রতিমা থাকছে চন্দননগরের বাহারি আলোকসজ্জা। এদিনের এই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপূজা কমিটির সকল সদস্যরা ছাড়াও পাড়ার বিশিষ্টজনেরা। প্রতিমার বিশেষত্ব কি থাকছে আর আলোকসজ্জা হিসেবে কি থাকছে? আলোকসজ্জা প্রতিবারের মতন এবছরও আমাদের টুনি লাইটের সিলিং থাকবে এবং আমাদের চন্দননগরের গেট থাকবে। আর প্যান্ডেল বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হবে সহজ পাঠ। তার মধ্যে সেলেট থেকে শুরু করে বাঁশ, কাঠ, স্পঞ্জ, বিভিন্ন রকম সামগ্রী দিয়ে এই প্যান্ডেল তৈরি হবে। আমরা এখনই কিছু বলবো না। আমরা জলপাইগুড়ির লোকের জন্য এটা খুব সুন্দরভাবে তৈরি করছি। আপনারা দেখলে খুব সুন্দর। ঠাকুরের বিশেষত্ব কি থাকছে? ঠাকুরের বিশেষত্ব আমাদের ঢাকের সাজে থাকবে মা। প্রতি বছরের মতন এবছরও আমাদের মা ঢাকের সাজে থাকবে। আমাদের পঞ্চমীর দিন মাকে আনা হবে। ষষ্ঠীতে আমাদের এই পূজার উদ্বোধনী অনুষ্ঠান আছে। সপ্তমীতে বসে আঁকো প্রতিযোগিতা আছে ছোটদের মধ্যে। অষ্টমীতে ভোগের আয়োজন আছে। নবমীতে ভোগের আয়োজন আছে। তো আমরা বলবো সবাই আসুন আপনারা। আর এর পাশাপাশি ওই বিগত দিনগুলোতে কি কি মানুষকে পরিষেবা দেওয়া হয় ক্লাবের উদ্যোগে? দেখুন, সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপূজা কমিটি সাথে আমরা পরিচালনায় এটা বয়েজ ক্লাব। আমরা বয়েজ ক্লাবের সকল মেম্বার। এই বয়েজ ক্লাব কোভিড-19 থেকে শুরু করে আপদকালীন যে কোনো সময়, যে কোনো দুর্যোগে, যে কোনো মানুষের আপদ বিপদে সবসময় রুখে দাঁড়ায়। আর এটা আগামী দিনেও দাঁড়াবে। সেটা যদি কারো ব্লাড প্রয়োজন হয়, রক্ত প্রয়োজন হয়, যে কোনো বিষয়ে আপনারা বিগত বছর ধরে আপনারা খবর করছেন, দেখেছেন যে সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং বয়েজ ক্লাব সকল জলপাইগুড়ি বাসীর জন্য রয়েছে। আপদকালীন যে কোনো সময়, যে কোনো যাই কিছু হোক না কেন, সেনপাড়া বয়েজ কিন্তু রুখে দাঁড়ায় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। আপনার নাম আর কোন দায়িত্বে? আমি এই ক্লাবের কোষাধ্যক্ষ কুটুস সেন। ধান পাকা শুরু হতে না হতে হাতির হামলা শুরু হয়ে গেছে মালবাজারের সুখানি বস্তিতে। সুখানি বস্তির চারোয়া লাইনে রাতভর তাণ্ডব চালিয়ে 3 জন কৃষকের প্রায় 8 বিঘা জমির ধান খেয়ে নষ্ট করে বুনো হাতি। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে মধ্যরাতে পার্শ্ববর্তী জলঢাকা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে চারোয়া লাইনে ঢুকে পড়ে। সে সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল। এই হাতিটি ধুমা সাঁওতালের 3 বিঘা, নারায়ণ সাঁওতালের 2 বিঘা এবং রানা সাঁওতালের 3 বিঘা জমির কাঁচা ধান খেয়ে নষ্ট করে ভোরে ফের জঙ্গলে ফিরে যায়। কৃষকেরা বন দপ্তরের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। रहने वाला सुखानी बस्ती, हमारा धान हाथी खा दिया है, बहुत खाया। यहाँ से ये रास्ता से वो वाला रास्ता तक खाया। कितना बीघा खाया आपका? खाया मोटा मोटी तो 2-2.5 से पकड़ा होगा। 3 बीघा। 3 बीघा धरो। अच्छा, कितना बजे हाथी तो आया था? हाथी आया होगा
अब भोर भोर पानी आया ना उस टाइम, हम लोग रात भर तो था, अब पानी आया उस टाइम तो कैसे रहेगा पानी बीच रास्ता में तो नहीं। मैंने रात भर खाया, रात भर आधा रात से खाया, आधा रात से खाया। हाँ, आधा रात से खाया तो हमारा तो पूरे खाया है यहाँ पर। उसका ऊपर में नारायण का है, नारायण का भी खाया, 1-1.5 बीघा तो खाया होगा। उसका नीचे फिर नीचे राणा का है, उसका भी थोड़ा खाया है। ऐसे खाने से कैसे होगा, हम लोग जिएंगे कैसे? तो फिर तो अभी तो धान हुआ ही नहीं, अभी से शुरू हो गया। अरे हम लोग थोड़ा पहले लगाया ना धान। अच्छा, तो हम लोग का थोड़ा पुराट हो गया ना, एकदम छट के चला आता है। तो आप लोग का तो मुश्किल हो गया अभी। अभी बहुत क्या करेगा क्या नहीं करेगा। आपका नाम क्या है? धूमा संताल। इटो कौन लाइन है? इटो सुखाने बस्ती चरवा लाइन। आप लोग क्या चाहता है? हम लोग क्या इसका क्षतिपूरण देने से तो बहुत अच्छा होगा ना। বিশ্বকর্মা পূজা এগিয়ে আসলেও কাজের অগ্রগতি ঘটলেও এবারে তেমন বায়নার দেখা নেই। বিশ্বকর্মার প্রতিমা তৈরির কাজ শেষের পথে হলেও এখনো দেখা নেই তেমন কোনো বায়না দেওয়ার লোকের। ফলে এখন পর্যন্ত তেমন ভাবে সাড়া ফেলতে পারেনি মৃৎশিল্পীদের পাড়াতে। আর মাত্র কয়েকদিন বাকি বিশ্বকর্মা পূজার, কিন্তু বায়না না পড়ার কারণে মৃৎশিল্পীরা এবছরের পূজাতে তেমন ভাবে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন। তবে এখন জোর কদমে চলছে প্রতিমা গড়ার কাজ। কাজের গতি আগে হওয়ার জন্য অনেকটাই কাজ এগিয়ে গেছে, কিন্তু বায়না নেই। পূজার এই বছর অনেকটাই আগে, ফলে বেশ কয়েকটি মৃৎশিল্পী তাদের কাজের গতির আগের থেকেই বাড়িয়েছেন। ভেবেছিলেন কাজ পাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের কাজের অগ্রগতি হলেও কাজের পারিশ্রমিক হবে না, এমনটাই আশঙ্কা করছেন অনেকে। বিশ্বকর্মার কাজ মোটামুটি হয়ে আসছে, রঙের কাজও মোটামুটি কমপ্লিটের দিকেই, এখন টেস্টিং করতে হবে। তবে বাজার মনে হয় খুব একটা ভালো হবে না, কারণ এখনও কোনো অর্ডারপত্র দেখা যাচ্ছে না। তো পুজোর তো আর বেশি দিন নাই, এবার পুজো অনেকটাই আগে। হ্যাঁ, দুর্গা পুজো আগে, কিন্তু কাস্টমারের সেমন তেমন একটা প্রভাব পড়ে না এখন। তো এখন কি জোর কদমে কাজ চলছে? কখনো বৃষ্টি কখনো রোদ। বৃষ্টি পর্যন্ত কাজ করতেছি, জিনিস প্রতিমা রাখারও অসুবিধা, প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হয়, এইভাবে চলতেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুখদেব পাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরকে কটাক্ষ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, অন্য রাজ্যে বাংলাভাষীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলার প্রতি আর্থিক বঞ্চনা করছে কেন্দ্র, অথচ বাংলায় এসে বাংলা ভাষায় কথা বলছেন প্রধানমন্ত্রী। উনি একজন পরিযায়ী নেতা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েই বলছি, এসব বাংলায় হবে না। রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের আগে কেন্দ্র রাজ্যের সংঘাত আরো তীব্র হচ্ছে। বাংলার আর্থিক বঞ্চনার প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আক্রমণ শানাচ্ছে, আর এই ইস্যুকে সামনে রেখেই জনসংযোগে নামছে শাসক দল। ছেড়ে দিন, কত কিছু বলেছে উনি, তো এরকমই বলে থাকেন। তা ওনার বলার এত জবাব দিতে হলে তো মুশকিল হয়ে যাবে, কারণ সবই ওনার বলা হচ্ছে ফাঁকা আওয়াজ। এসেছেন পরিযায়ী নেতা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী তাকে সম্মান জানিয়ে বলছি, আপনি আসুন, দেখুন কতটা উন্নতি সাধন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করেছেন, এবং সেটা উপলব্ধি করে আপনি বারবার আসুন যান, তাতে বাংলার মানুষের মানসিকতার উপর কোনো প্রভাব যে ফলাফল বেরোলো তাতে প্রথম যে 10 জন আমি শুনিনি কি বলছে। কি করা যাবে, বাংলা ভাষা শিখতে ইচ্ছে হচ্ছে, আবার চিন্তাও পাবে, চিউ করছে এখন সব বাংলাটা কেউ চিউ করছে, মানে চিবোচ্ছে, বলছে বাংলা ভাষা শিখতে অসুবিধা নেই, কিন্তু বাংলা ভাষাভাষীদের বাইরে পাঠিয়ে দিলে সেখানে অসুবিধা, আর বাংলাদেশি ভাষা বললে সেটা অসুবিধা। বাংলাদেশি বলে কোনো ভাষা হয় না। দিদি, জয়েন্টের যে ফলাফল তাদের প্রথম 10 জন যারা 10 জনই অন্য রাজ্যে গিয়ে ভর্তি হয়ে গেছে, কোথাও কি মনে হচ্ছে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে? না, সে তো এটার জন্য হয়েছে, এটা এখন সুপ্রিম কোর্টের অর্ডারে এটা অনেকটা ক্লিয়ার হয়েছে।
তো সেটা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল বলে এটা হয়েছিল। তো যাই হোক, আমি কোর্টের ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করব না। মোদী বলেছেন যে ইলেকট্রনিক ভেহিকেলস তৈরি হবে, তাহলে কি আগামী দিনে চিঙ্গুরে আবার শিল্পের কথা বলছেন? এই ছেড়ে দিন, কত কিছু বলেছে, উনি তো এরকমই বলে থাকেন। তো তা ওনার বলার এত জবাব দিতে হলে তো মুশকিল হয়ে যাবে, কারণ সবই ওনার বলা হচ্ছে ফাঁকা আওয়াজ। এসেছেন পরিযায়ী নেতা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী তাকে সম্মান জানিয়ে বলছি, আপনি আসুন, দেখুন কতটা উন্নতি সাধন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করেছেন, এবং সেটা উপলব্ধি করে আপনি বারবার আসুন যান, তাতে বাংলার মানুষের মানসিকতার উপর কোনো প্রভাব পড়বে না। জয়েন্টের যে ফলাফল বেরোলো তাতে প্রথম যে 10 জন আমি শুনিনি কি বলছে। কি করা যাবে, বাংলা ভাষা শিখতে ইচ্ছে হচ্ছে, আবার চিন্তাও পাবে, চিউ করছে এখন সব বাংলাটা কেউ চিউ করছে, মানে চিবোচ্ছে বলছে বাংলা ভাষা শিখতে অসুবিধে নেই, কিন্তু বাংলা ভাষাভাষীদের বাইরে পাঠিয়ে দিলে সেখানে অসুবিধা, আর বাংলাদেশি ভাষা বললে সেটা অসুবিধা। বাংলাদেশি বলে কোনো ভাষা হয়নি। দিদি, জয়েন্টের যে ফলাফল তাদের প্রথম 10 জন যারা 10 জনই অন্য রাজ্যে গিয়ে ভর্তি হয়ে গেছে, কোথাও কি মনে হচ্ছে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে? না, সে তো এটার জন্য হয়েছে, এটা এখন সুপ্রিম কোর্টের অর্ডারে এটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তো সেটা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল বলে এটা হয়েছিল। তো যাই হোক, আমি কোর্টের ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করব না। বেহাল রাস্তায় ফেঁসে রয়েছে মালবাহী লরি। বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। জলপাইগুড়ি সদর ব্লকের মৌলভীপাড়া এলাকায় রবিবার সকালে ঘটে এই বিপত্তি। একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে ফেঁসে যায় মালবাহী বিশাল লরি। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, গন্ডার মোড় থেকে মৌলভীপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হলেও ফের বেহাল হয়ে পড়েছে। জেলা পরিষদের উদ্যোগে ইতিমধ্যেই 2বার রাস্তাটি নতুন করে করা হলেও সেই অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ফলে প্রতিদিনই সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, বারংবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও নতুন করে সংস্কারের উদ্যোগ নেই। সম্প্রতি জেলা পরিষদের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাটির সংস্কার না হলে দুর্ঘটনা আরো বাড়বে। এ বিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আমি সভাধিপতি এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গোপের সঙ্গে আলোচনা করব, যাতে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আপনার নাম কি? আমার নাম আনিসুর রহমান। আপনি কি এখানকারই বাসিন্দা? এই মৌলভীপাড়ার বাসিন্দা। সমস্যাটা কি আছে একটু বলেন। সমস্যা ব্যাপার আছে যে এই রাস্তাটা 22 সালে জেলা পরিষদে করা হয়েছিল, কিন্তু রাস্তার মান নিম্নমানের হওয়াতেই আমরা কমপ্লেন করার পরে রাস্তার জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়ার, সভাধিপতি ইনস্পেকশন করার পরে এই রাস্তাটাকে দ্বিতীয়বার আবার রিপেয়ার করা হয় আর কি। কিন্তু বর্তমানে রাস্তাটার হাল এত খারাপ, যার ফলে আমরা ডিএমের কাছে এবং অভিযোগ করি লিখিতভাবে। ডিএম সেটা জেলা পরিষদের এডিএমের কাছে রেফার করে। আমরা এডিএমের সঙ্গে দেখা করছি, দেখা করার পরে উনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার জেলা পরিষদের, ওনার সঙ্গে দেখা করতে বলেন। আমরা ওনার সঙ্গে দেখা করেছি। উনি 15 দিন আগে জেলা পরিষদ থেকে একজনকে, প্রতিভা ম্যাডামকে দিয়ে ইনস্পেকশন করায়। উনি ইনস্পেকশন করে যাওয়ার পরে আমাদের বলে যে আপনারা ওখান থেকে এই রাস্তাটা দিয়ে হয়ে গেছে, তার একটা বোর্ড আছে, সেই বোর্ডটাকে আপনারা ইয়ে করেন। আমরা ওই জেলা পরিষদে এই বোর্ডটা তখন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, কিন্তু ওনারা একটা রাত মেজারমেন্ট করে দেখছে নাকি 80 লাখ টাকার মতো লাগে, যার জন্য বলছে 25 সালে রাস্তা হবে না, এটাকে 26 সালে করার ব্যবস্থা করব। এখন আজকে এই যে ইট নিয়ে আসছে, এই যে 10 টাকা 16 টাকার গাড়ি, এটা এখানে ফাঁসে গেছে। এবং এই যে অসুস্থ লোক টোটো করে হসপিটালে যাবে, তারা যাইতে পারতেছে না। আবার অন্যান্য কাজে যে লোকগুলো যাবে তারাও যাইতে পারতেছে না। যার জন্যই আমরা ব্যাপার আছে যে অতি সত্বর এই রাস্তার যাতে জেলা পরিষদ থেকেই হোক বা যে সংস্থা থেকেই হোক এটাকে সংস্কার করার ব্যবস্থা করে, তার জন্য আবেদন করিতেছি। আপনার নামটা বলেন।
আমার নাম সুকুমার ঋষি। এখানকারই বাসিন্দা আপনি? হ্যাঁ, এই অঞ্চলের লোক। সমস্যাটা বলেন কি হয়েছে? সমস্যাটা আমরা এই রাস্তা দিয়ে টোটো চালাইতে পারি না, আমাদের এদিকে ডান বা দিক দিয়ে করলে টোটো পাল্টি খাই যায়, প্যাসেঞ্জারেরও অসুবিধা হয়ে যায়। তো কি করতে যাচ্ছেন এখন? এখন রাস্তাটা যদি মেরামতি করে তাহলে তো ভালো হয়। ঠিক আছে, এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আক্রান্তের সংখ্যা বর্তমানে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 14তে। জলপাইগুড়ি পুরসভা এলাকায় ফের একজন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। এর ফলে শহরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14। এই তথ্য জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। নতুন আক্রান্ত রোগীর বাড়ি জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায়। রবিবার ওই মহিলার বাড়ি এবং স্টেশন বাজার সংলগ্ন অঞ্চলে বিশেষভাবে ফগিং এবং মশা নিধন স্প্রে চালানো হয়। ডেঙ্গু মোকাবিলায় পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, শহরের ভেতরে কোথাও শুয়োরের খাটাল রাখা আইনত নিষিদ্ধ। পাশাপাশি তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, ডেঙ্গুর প্রকোপ রুখতে প্রতিদিন নাগরিককে সচেতন হতে হবে এবং বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার জল দ্রুত ফেলে দিতে হবে। সৈকত বলেন, পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে। আজ আমরা স্টেশন বাজার সহ আক্রান্তের বাড়ি এবং আশেপাশের এলাকায় ফগিং করেছি। এ পর্যন্ত শহরে আক্রান্তের সংখ্যা 14 হলেও কোনোভাবেই যাতে আর তা বৃদ্ধি না পায় তার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। পুরসভার পক্ষ থেকে নিয়মিত মশা নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সর্বসাধারণকে বাড়ির এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু প্রশাসনের নয়, প্রতিটি পরিবারেরও সমান দায়িত্ব রয়েছে। দেখুন, জলপাইগুড়ি স্টেশন বাজার হচ্ছে 8 নম্বর ওয়ার্ডের মধ্যে এবং তার সংলগ্ন একটা বসতি আছে। সেখানে একজন ভদ্রমহিলা 35-36 বছর বয়স হবে, সে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আপনারা দেখেছিলেন যে কোভিডের সময় আমি নিজে দাঁড়িয়ে থেকে জলপাইগুড়ি পৌরসভা প্রতি মানুষকে সার্ভিস দিয়েছিলাম। এখন ডেঙ্গুর ক্ষেত্রেও আমি প্রতিটা ওয়ার্ডে পৌঁছানোর চেষ্টা করছি। আজকে এখানে আসলাম, এখানে প্রথমে যেখানে পরিষ্কার জলগুলো জমে আছে সেখানে স্প্রে করে দেওয়া হলো, আর তারপরে যেখানে জঙ্গল টঙ্গল আছে সেখানে আমরা ফগিং করলাম, ঠিক আছে, যাতে মশাগুলো উড়ে যায় এবং কিছু মশা তো অবশ্যই মারাও যায় ফগিংয়ে, এবং এটা মাঝে মাঝে করতে হবে। আর আমি যেটা দেখলাম এখানে যে কেউ খাটাল রেখেছে, দেখুন শুয়োর ব্যবসা বা খাটাল রাখা শহরের মধ্যে বেআইনি, এবং এখানে এইসব থেকেই ময়লা জমে, ময়লা থেকে ম্যালেরিয়া হয়, আরও জেনেটিক রোগ হয়, আর পরিষ্কার জল থেকে ডেঙ্গু হয়, এডিস মস্কুইটো। তাই মানুষকে সজাগ হতে হবে, নিজের এলাকা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর জলপাইগুড়ি পৌরসভা যুদ্ধকালীন তৎপরতায় রয়েছে ডেঙ্গু রুখতে, কারণ এখন অবধি কোনো আউটব্রেক হয়নি ঠিকই, কিন্তু এখনও কিন্তু প্রায় 14টা কেস হয়ে গেল ডেঙ্গুতে পজিটিভ। এটাও তো একটু ভাবার মতো বিষয় রয়েছে। দেখুন, এই ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টে পৌরসভার এখতিয়ার আছে এই পুকুরের পুকুরে হস্তক্ষেপ করা। আমরা দেখছি এই পুকুরটাকে নিয়ে, কারণ রেল মাঝখানে ভাঙাভাঙি করলে সমস্ত কোনো দোকান ক্ষেত্রে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। তা এখন আমরা সেটাকে আবার দেখছি যে পুকুরগুলোকে এই পুকুরটাকে কীভাবে পরিষ্কার করে সঠিকভাবে এটাকে মেনটেন করা যায়। গোটা বাজারে আজকে ফগিং করা। রেল কোয়ার্টারে চুরির ঘটনায় এক অভিযুক্ত পুলিশের জালে। 13 জুলাই ভোর রাত্রে নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিযোগ, রাতে বাড়ির সামনে এক ধরনের কোনো নেশার ওষুধ স্প্রে করে বাড়ির সমস্ত সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটায় চোরের দল।
পরিবার সূত্রে জানা গেছে রাতভর সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। সকালে ঘুম ভাঙতেই দেখা যায় ঘরের দরজা খোলা, আলমারির টেবিল তছনছ, নগদ টাকা, সোনার গয়না সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তে নেমে প্রায় 1 মাস 10 দিন পর গ্রেফতার করতে সমর্থ হলো সেই চুরির ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে। নৌকাঘাট থেকে সঞ্জয় মণ্ডল নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে এনজিবি থানার সাদা পোশাকের পুলিশ। জানা গেছে ধৃত শিলিগুড়ি টিকিয়াপাড়ার নিবাসী, তবে তার কাছ থেকে উদ্ধার হয়নি কোনো চুরির সামগ্রী। ধৃতকে জলপাইগুড়ি আদালতের কাছে রিমান্ডের আবেদন জানিয়ে তদন্ত সম্পূর্ণ করতে চাইছে এনজিপি থানার পুলিশ। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো একদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা। পুরসভার 1 নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ার বাসফোর অ্যান্ড হরিজন উন্নয়ন সমিতির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো একদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা। JYMA ময়দানে আয়োজিত এই খেলায় মোট 8টি দল অংশ নেয়। মালবাজার, জয়গা, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকা থেকে দলগুলি প্রতিযোগিতায় যোগ দেয়। খেলার উদ্বোধন করেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা, শহরের বাসিন্দা অজয় সাহা প্রমুখ। বিজয়ী এবং রানার্স দলের জন্য ট্রফি ছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, বেস্ট গোলকিপার প্রভৃতি শিরোপার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। আয়োজক বিশাল বাসফোর জানান, মোট 8টি দল নিয়ে একদিন ব্যাপী প্রতিযোগিতাটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সকলেই উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে। অতিথি অজয় সাহা বলেন, যুবকদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা শরীর এবং মনকে সুস্থ রাখার অন্যতম উপায়। যুব সমাজ যেন আরো খেলায় উৎসাহিত হয়, সেটাই কাম্য। কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা জানান, বর্তমানে অনেক যুবক নেশার দিকে ঝুঁকছে। সেখানে দাঁড়িয়ে হাসপাতাল পাড়ার ক্লাবের তরফে এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই। কি খেলা হচ্ছে, কাদের উদ্যোগে, কোন মাঠে খেলা হচ্ছে? ফুটবল খেলা, মাঠ হচ্ছে JYMA, আর খেলাটা হচ্ছে আমাদের কমিটি হচ্ছে তোমার বাসফোর অ্যান্ড হরিজন কল্যাণ সমিতি, তার উদ্দেশ্যেই খেলাটা হচ্ছে। কতগুলো টিমের খেলা? 8 দলীয় খেলা হচ্ছে। এমনি আমাদের ক্লাব থেকে উৎসাহী সব জায়গায় আমাদের এই খেলাটা হয়, তাই বলে আমরাও অর্গানাইজ করছি এই খেলাটা, সব জায়গায় হয়। কোন কোন টিম থাকছে খেলায়? টিম আছে এখানে আপনার হইলো মালবাজার, মাথাভাঙা, আসাম আছে, আপনার জয়গাঁও, আলিপুর আছে, জলপাইগুড়ি আছে। কি থাকছে খেলায় বিজয়ীদের জন্য? খেলায় বিজয়ী হয়েছে এবং ফার্স্ট এবং সেকেন্ড ট্রফি আছে, রানার্স অ্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি। তার সাথে আছে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ডিফেন্স, বেস্ট গোলকিপার, সব কিছুই আছে। হয় প্রতি বছর না, এটা আমাদের প্রথম বছর হচ্ছে। তার চেষ্টা হবে যদি ভালো করে খেলাটা ছাড়ি, আবার পরের বছর আবার চেষ্টা করব আমরা আবার ছাড়তে ভালো করে। খেলার ওপেনিং করেছে ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি দাদা, আর আমাদের ওয়ার্ড কাউন্সিলর নীলম শর্মা। চেষ্টা থাকবে আমাদের যদি খেলাটা ভালো মতন করতে পারি, আমরা সুবিধা মতন হয়, তাহলে আবার আগের বছরও চেষ্টা করা যাবে আমাদের সব বছর। কি নাম আপনার? আমার নাম হলো বিশাল বাসফোর। বিশাল বাসফোর, কি দায়িত্বে আছেন আপনি? আমি টিম ম্যানেজার। আজকে এখানে আমাদের 1 নম্বর ওয়ার্ড হসপিটাল পাড়া বাসফোর ও হরিজন কল্যাণ সমিতির পক্ষ থেকে কর্মবন্ধু কাপ সিজন 1 এর খেলা হচ্ছে এবং বিভিন্ন জায়গার থেকে টিম এসছে এই ফুটবল ম্যাচে। এবং সবথেকে বেশি সাধুবাদ জানাই আমাদের এই হসপিটাল পাড়ার এই ক্লাবের ভাইদের এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। কারণ খেলাধুলা করলে, মাঠে থাকলে মন ভালো থাকে, শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে, মনও ভালো থাকে। এবং যুব সমাজ যেরকম একটা নেশার দিকে ঝুঁকে যাচ্ছে, আমি ওদের এই খেলা আয়োজন করার জন্য সাধুবাদ জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে আমি ওদের পাশে ছিলাম, আছি এবং থাকব। এবং এই ধরনের উদ্যোগ ওরা যেন বারবার নেয়, এই আশা রাখি। দেখুন, বর্তমান সময়ে জলপাইগুড়ি জেলার যেখানে আনাচে কানাচে দেখবেন একটা নেশার আসর বা নেশায় আসক্ত সমাজ, যুব সমাজ, সেইখানে দাঁড়িয়ে আজকেও বাসফোর এবং হরিজন কল্যাণ সমিতির উদ্যোগে ছোট ছোট ভাইয়েরা যারা হসপিটাল পাড়ার যে ভাইগুলো আছে, তারা একটা অভূতপূর্ণ একটা আয়োজন করেছে, 1 দিবসীয় একটা ফুটবল টুর্নামেন্ট, যেখানে জলপাইগুড়ি জেলা সহ আলিপুরদুয়ার, ফালাকাটা, জয়গা এবং সুদূর আসাম থেকেও বিভিন্ন টিম এসেছে। এতে 8টি দলের আজকের 1 দিবসীয় টুর্নামেন্ট এবং খুব ভালো উদ্যোগ।
এবং এই যে ছোট ছোট ছেলেরা যে বেশ কিছুদিন খেটে এবং তাদেরকে সকল টিমকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছে, এই আয়োজনে আমি অতিথি হিসেবে ছিলাম। একটু আগে খেলার উদ্বোধন করেছেন জলপাইগুড়ি পৌরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, এবং এখানে ওয়ার্ড কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ডের নীলম শর্মাও আছে। এবং খুব ভালো লাগছে উদ্যোগটি, এবং আগামী দিনে এদের যে খেলার প্রতি একটা ভালোবাসা, এই খেলার প্রতি ভালোবাসার থেকেই এই আয়োজন, এবং এই আয়োজনটা সত্যি অভূতপূর্ব আয়োজন। এবং এরা যে খেলায় আসক্ত এবং প্রকৃত নিজেদের জীবন গঠনে যে খেলার একটা ভূমিকা আছে, সেটা আজকে এরা প্রমাণ করলো। এবং এই উদ্যোগ সত্যি আমি প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং আমি আগামী দিনেও যদি এরকম আরও আয়োজন করে এরা, আমি সঙ্গে থাকি। বাইরেও তো হ্যাঁ, বাইরের থেকে যেরকম আলিপুরদুয়ার থেকে এসেছে, জয়গা থেকে এসেছে, আসাম থেকে, বঙ্গাইগাঁও থেকে এসেছে, মানে আপনার কুচবিহার থেকে এসেছে, ফালাকাটার থেকে এসেছে, এবং জলপাইগুড়ির টিম তো আছেই। এবং 8টি টিমের সর্বমোট খেলা হচ্ছে এখানে। এখন দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে, এরপরে সেমিফাইনাল, এবং সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে ফাইনাল অনুষ্ঠিত হবে। এবং অগ্রিম বিজয়ী টিম যেই থাকবে এই খেলার মাধ্যমে, তাকে আমি শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। যদি থাকতে পারি পরবর্তী সময় অবশ্যই আসবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ। এদিন ক্লাব সদস্যদের উপস্থিতিতে ক্লাবের সম্পাদক সুজয় বণিক 2024-25 বর্ষের সম্পাদকের প্রতিবেদন পেশ করেন। তার প্রতিবেদনে বিগত বর্ষের সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড বিস্তারিতভাবে তুলে ধরা হয়। কোষাধ্যক্ষ শ্রী বিপ্লব বসাক বিগত আর্থিক বছরের সংস্থার আয় এবং ব্যয়ের খতিয়ান তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে এগুলি পাস হয়। আজকে সভায় 2025-26 বর্ষের নতুন কার্যনির্বাহী সমিতি তৈরি হয়। সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ যথাক্রমে মনোনীত হন। প্রদোষ কুসুম দাস, মিহির বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর পুরকায়স্থ এবং অমিত দাস এছাড়াও 13 জনের এক কার্যনির্বাহী সমিতি তৈরি করা হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী আর্থিক বছরের বিভিন্ন সম্ভাব্য প্রোগ্রাম নিয়েও সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির আজ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। গত 1 বছর ধরে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের বুকে করেছি বা হিমালয়ের বুকে করেছি, সেই জিনিসগুলো নিয়ে আজকে সম্পাদক যে তার প্রতিবেদন, সেই প্রতিবেদনে তিনি পেশ করেছেন। বিগত বছরের আর্থিক যে আয় ব্যয়ের যে হিসাব, সেই হিসাব আমাদের যে কোষাধ্যক্ষ তিনিও পেশ করেছেন। বর্তমান নতুন কমিটি তৈরি হবে, সেই কমিটি আগামী যে 1 বছর, সেই 1 বছরে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি কী কী প্রোগ্রাম করবে সেগুলো ঠিক হবে। আমরা বেশ কিছু নতুন প্রোগ্রাম আগামী 1 বছর নিতে চলেছি, সেগুলো আমরা ভবিষ্যতে জানাতে পারব। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। মেরামত হলেও ফের বেহাল অবস্থা রাস্তার, যার ফলে নিয়মিত যাতায়াতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষদের। রবিবার মালবাহী লরি রাস্তায় ফেসে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। চলছে নিয়মিত ফগিং। ডেঙ্গুর প্রকোপ রুখতে প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিককেই সচেতন হতে হবে, জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।